ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি নাইমা। নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-28 মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ। বুধবার নবনির্বাচিত শিল্পীদের শপথ বাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর। আর শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্বভার গ্রহণ করেন। গত 3 জুলাই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে শিবাসানু জয় চৌধুরী পরিষদ এবং আরমান মুক্তি পরিষদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোট গণনা শেষে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হন শিবাসানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জয় চৌধুরী। নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর বুধবার সন্ধ্যায় শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের 21 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ। এই দিন 2 প্যানেল থেকে নির্বাচিত সদস্যরা উপস্থিত থাকলেও ঢাকার বাইরে থাকায় শপথে অংশ নিতে পারেননি সহসভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কোবরা। আমি শিবাসানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। শপথ গ্রহণ করার পরে চলচ্চিত্র শিল্পীদের নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবাসানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। শিল্পী সমিতির সদস্যবৃন্দ যারা আমাদেরকে ভোট দিয়ে এই গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আগামী 2 বছর আপনাদেরকে সেবা করার জন্য। সম্ভবত আমরা 46 না 47 জন আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবারের নির্বাচনে। সবার কিন্তু একটাই টার্গেট ছিল শিল্পীদের সেবা করার, কেউ কিন্তু অন্য কোনো টার্গেটে নির্বাচন করেন নাই। তো যেহেতু সবার একটাই টার্গেট ছিল, হয়তো ভোটের ব্যবধানে কেউ পরাজিত হয়েছেন, কেউ জয়ী হয়েছেন, কিন্তু টার্গেট যেহেতু একটাই ছিল শিল্পীদের সেবা করার জন্য, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন যে উপকমিটিগুলো হবে সেগুলাতে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে যারা আগ্রহী সবাইকে আহ্বান জানাবো, আপনারা সেখানে যুক্ত হয়ে আমাদের শিল্পী সমিতিতে কাজ করবেন। 1984 সালে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিটা গঠন করা হয়েছে। তখন থেকে এই পর্যন্ত আমি এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বকনিষ্ঠ সেক্রেটারি, সাধারণ সম্পাদক। এটা ভেবে আমার কাছে অনেক আনন্দ লাগছে যে এই গুরু দায়িত্বটা আমার এর আগে কারা ছিলেন এই পোস্টে তাদের কথা চিন্তা করতে গেলে তখন মনে হচ্ছে যে পুরো চাপটা আমার উপরে চলে আসছে। কারণ আমার এমন কিছু করে দেখাতে হবে যে আমি যে সর্বকনিষ্ঠ সবাই আমাকে বলছে এটা যাতে আমাকে আর বলতে না পারে। শপথ অনুষ্ঠান শেষে চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী সভাপতি মিশা সওদাগর নতুন কমিটিকে নিয়মিত সভায় উপস্থিত থাকার তাগিদ দেন। শিবাসানু ও জয়ের নেতৃত্বে আগামী দিনে এই কমিটির চমৎকার এবং গতিশীল একটি নেতৃত্ব পাওয়া যাবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। শিবার দানবীয় শরীর হয়তো অনেকে দেখেছে, কিন্তু ওর মধ্যে একটা শিশু মনে আছে, এটা মিশা সওদাগর দেখেছে এবং যাদের সাথে চলে তারা দেখেছে। আমি বিশ্বাস করব দানবীয় এই মেন্টালিটি এবং তার শিশু সুলভ আচরণ দিয়ে শিল্পী সমিতিকে ইনশাআল্লাহ সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমি বিশ্বাস করি জয় ইনশাআল্লাহ সবাইকে যে হারে ভালোবাসে, বড়দের শ্রদ্ধা করবে, সমসাময়িকদেরকে ভালোবাসবে এবং ছোটদেরকে স্নেহ করবে। শিল্পীরা এর চেয়ে বেশি কিছু চায় না। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি উজ্জ্বল, পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন, ছোটকু আহমেদ, অভিনেতা হেলাল খান, কাজী হায়াত সহ চলচ্চিত্রের 18 সংগঠনের সদস্যরা। একদিকে দেশের প্রথম ব্যান্ড হিসেবে 21 পদক অর্জনের গৌরব, অন্যদিকে বৈশ্বিক ব্র্যান্ড রিপোর সঙ্গে চুক্তি, পাশাপাশি দেশ বিদেশের টানা কনসার্ট সব মিলিয়ে দারুণ সময় পার করছে দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। এবার দীর্ঘ 14 বছর পর ব্যান্ডটি নিয়ে আসছে তাদের 8ম স্টুডিও অ্যালবাম। এরই মধ্যে প্রকাশ পেয়েছে অ্যালবামের প্রথম গান গিরগিটি। দীর্ঘ 4 দশকের গৌরবময় সঙ্গীত যাত্রায় আরেকটি মাইল ফলক ছুঁয়ে দীর্ঘ 14 বছর পর নতুন স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরেছে বাংলাদেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ব্যান্ডটির 8ম অ্যালবামের প্রথম গান গিরগিটি। KM ইমরানুল হক রাতুলের লেখায় গানটির সুর করেছেন শামস মনসুর গনি এবং এর সঙ্গীত প্রযোজন ও পরিবেশনায় রয়েছেন ওয়ারফেজ। সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি ক্লাবে আয়োজন করা হয় নতুন এই গানটির অডিও ভিডিও ট্র্যাক লঞ্চিং অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়ে নতুন গান নিয়ে কথা বলেন ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা। এই গানটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কম্পোজ করার জন্য। তো শুরুর দিকে খসড়াগুলা ওগুলা আমারই বানানো, ওখান থেকে টিপু ভাইয়ের সাথে ডিসকাস করে, বাকিদের সাথে ডিসকাস করে কম্পোজিশনটা পরে ফাইনাল করা হয়। আই থিঙ্ক এটাই প্রথম এক্সপেরিয়েন্স ছিল, বিকজ দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ মায়া।
হ্যাঁ, বাট মায়াটা আগে রিলিজ হয়েছে, এই গানটা রিলিজ হতে পারেনি নানান জটিলতার জন্য। আমি সাধারণত এইভাবে কাজ করি না, বাট এইটাতে সামির গেভ মি গিটার স্ট্রাকচার এন্ড আই হ্যাড টু কাট ইট। এখন ডিজিটাল যুগে যেটা সুবিধা, বাজানো জিনিস অনেক ভাবে কাটাকাটি করা যায়, সো সেটা করে দেন আই হ্যাভ আ লিরিক, আই হ্যাড আ স্ট্রাকচার এন্ড দেন আই রিরোট দ্য লিরিক, দেন আই টিউনড ইট, তারপরে স্ট্রাকচার ফেলি। এই সিনেমার টিমের জন্য অনেক সাধুবাদ, তারা আমাদের এই ভিডিওটা করার জন্য অনেক কষ্ট করেছে, আমাদের অনেক কষ্ট দিয়েছে। তো সারা রাত জেগে থেকে আমরা এত কষ্ট করে আসলে মিউজিক ভিডিও করি না, ওয়ালফেজ রিয়েলি ডু মিউজিক ভিডিও, আমাদের খুব কম মিউজিক ভিডিও আছে, আর যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাতে আমরা ডিরেক্টর এবং ক্যামেরাম্যানদের অনেক গালি দিচ্ছি, কোনো সন্দেহ নেই। বাট এইটা আমার করার পরে মনে হয়েছে যে ইট ওয়াজ ওয়ার্থ ইট, এবং দ্য আইডিয়াস দে গেভ আস, দ্য লোকেশন দে চোজ, আমাদের মনে হয়েছে না ইটস ওয়ার্থ ইট। সারা রাত কাজ করে আমরা গালিটা দেই নেই। গান হচ্ছে আমার কাছে একটা স্টোরি টেলিং। একটা ফিল্মের গান করা কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং, বিকজ এখানে অনেকগুলো ভিশনস থাকে, অনেকগুলো অবজেক্টিভ থাকে। একটা ডিরেক্টরিয়াল একটা ভিশন ছিল, শাহনাজ ভাইয়ের একটা ব্রিফ ছিল, সো আমি খুব একটু হারিয়ে গিয়েছিলাম আসলে, বিকজ ইটস আ হোল নিউ থিং ফর মি আসলে আমার জন্য। অনেকগুলো জিনিস মাথায় রাখতে হচ্ছিল, বিকজ একটা গান যখন হয় তখন অনেকগুলো ফ্যাকাল্টি কাজ করে। একটা সিচুয়েশন, গানটা বা ফিল্মটাকে যদি টাইটেল সং হয় তাহলে ফিল্মটা কেমন হবে, ওটার সাথে যাচ্ছে কিনা। সো গানটা আমি 3বার টেক দিয়েছি আসলে, সো এবং থার্ড টাইমও এটা নেওয়া হয়েছিল পরের দিকে। আসলে তুমি তোমার বেস্টটা দিবা, আমি পারিনি আসলে, না এখনো মনে হয় আমি আরো ভালো করতে পারতাম যদি এখন সময়টা পেতাম আসলে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আসলে আমাদের গিরগিটি গানটি যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ, এটা আপনারা দেখলে শুনলেই বুঝবেন। এটা আসলে একটা মেইন মেসেজ আমাদের। এখন আমরা গানটা দেখবো, শুনবো, প্রিমিয়ার হবে গানটা, তারপর 2বার দেখবো গানটা আমরা। গিরগিটি গানটি অ্যালবামের পাশাপাশি ব্যবহার করা হবে সৌরভ কুণ্ডুর গিরগিটি সিনেমা টাইটেল ট্র্যাক হিসেবে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ABM সুমন ও পূর্ণিমা বৃষ্টি। 2019 সালে সিনেমাটির শুটিং শুরু হলেও নানা জটিলতায় তা এখনো শেষ হয়নি। তবে সিনেমার কাজ শেষ না হলেও ব্যতিক্রমী কথা, শক্তিশালী সুর ও সময়সাময়িক বার্তার কারণে গানটির মুক্তির পর থেকেই ভক্ত শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। ব্যতিক্রমী এক উদ্যোগের মধ্য দিয়ে নিজের 30তম জন্মদিন উদযাপন করলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কেক কাটা বা জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সুন্দরবনে 300টি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছেন এই অভিনেত্রী। সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিভিন্ন এলাকায় গাছগুলো রোপণ করা হয়। নিজের এই উদ্যোগ প্রসঙ্গে চমক বলেন, আমরা সবাই প্রকৃতির অংশ, পরিবেশের যত কাছাকাছি থাকা যায় জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট পাথর আর ভালো লাগে না, মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে জীবন তত অর্থবহ হবে। চমকের এই উদ্যোগ এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে ভক্ত অনুরাগী সহ অনেকের। জন্মদিনকে ব্যক্তিগত উদযাপনের গণ্ডি ছাড়িয়ে পরিবেশ রক্ষার একটি সামাজিক বার্তায় রূপ দেওয়ার জন্য অভিনেত্রীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। গত 11 মে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। লোকচক্ষুর আড়ালে আছেন তারও কয়েক মাস আগে থেকে। রোজার ঈদে বুবলী অভিনীত প্রেসার কুকার মুক্তির সময়ও পাওয়া যায়নি তার দেখা। অবশেষে কাজে ফেরার খবর দিলেন এই অভিনেত্রী। আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেনের ঢাকাইয়া দেবদাস সিনেমা নিয়ে আবার লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরছেন তিনি। বিরতি কাটিয়ে বুবলীর কাজে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাইয়া দেবদাস সিনেমার পরিচালক জাহিদ হোসেন। নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ঢাকাইয়া দেবদাসের শুটিং এ অংশ নেবেন বুবলী। ঢাকাইয়া দেবদাস সিনেমায় বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ। নির্মাতা জানান, ঢাকাইয়া দেবদাস মূলত প্রেমের গল্পের সিনেমা। দুজন মানুষের গল্পের মধ্যেই তুলে ধরা হবে পুরান ঢাকার ঐতিহ্য। এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, রোজি সিদ্দিকী সহ আরো অনেকে।
সরকারি অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন ও তদারকির লক্ষ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করে 10 সদস্যের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চলচ্চিত্রকে এম আব্দুল ওয়াদুদকে সভাপতি করে 10 সদস্যের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি পুনর্গঠন করা হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা, নতুন নির্মাতাদের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি নির্ভর চলচ্চিত্র নির্মাণে পৃষ্ঠপোষকতা দিতে প্রতি বছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান করা হয়। সেই অনুদানের জন্য জমা পড়া গল্প ও চিত্রনাট্য বাছাই যাচাই করে সুপারিশ প্রদান এবং অনুদান প্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণ কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে নবগঠিত 2 কমিটি। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাটিকাপ ও সিনপাট খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা বেলুপি মুক্তির পর থেকেই দেশ বিদেশে দারুণ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। প্রদর্শিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। এবার বেলুপির সঙ্গে যুক্ত হলেন ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক পরিসরে সিনেমাটি অনুরাগ কাশ্যপ নিবেদিত বেলুপি শিরোনামে উপস্থিত হবে। বেলুপির সঙ্গে অনুরাগ কাশ্যপের যুক্ত হওয়ার ঘটনাকে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন পরিচালক তাওকির ইসলাম। তিনি জানান, সিনেমাটি দেখার পর অনুরাগ কাশ্যপ এটি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। এর গল্প, নির্মাণ শৈলী এবং সিনেমার ভিজুয়াল ভাষা তার এতটাই ভালো লাগে যে তিনি বেলুপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। চলচ্চিত্র প্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্সডে বেলুপি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগ কাশ্যপ। তিনি লেখেন, ক্ষমতার রাজনীতি যে কত ক্ষুদ্র স্তরেও কাজ করে সেটাই দেখা যায় বেলুপি গ্রামের গল্পে। শাসন ব্যবস্থা বদলের পর বন্যায় দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছোট্ট এই গ্রাম। গল্পটা এতটাই মানবিক যে মনে হয় যেন আমাদের নিজেরই পাশের গ্রামকে দেখছি। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। একসময় ওপার বাংলার চলচ্চিত্রাঙ্গনে অভিনয়, নাচ ও উপস্থিতি দিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। 2009 সালে চলচ্চিত্রে যাত্রা শুরুর পর জি দেব, অঙ্কুশ, যিশু সেনগুপ্ত ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে রাজনীতিতে সক্রিয় হওয়ায় গ্ল্যামার জগৎ থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। তবে ভক্তদের জন্য সুখবর, রাজনৈতিক ব্যস্ততা কিছুটা কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে কঠোর প্রস্তুতি নিচ্ছেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা। টার্গেট, আওয়ারা, হিরোগিরি, বিন্দাস কিংবা অভিমান, বলছি আলোচিত ভারতীয় বাংলা সিনেমার মিষ্টি হাসি আর গ্ল্যামারের আভা ছড়ানো অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির কথা। ভারতীয় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে মনোনিবেশ করে যেন সময়ের আলোচিত এই অভিনেত্রী হারিয়ে গেছিলেন সিনে অঙ্গন থেকে। 2024 সালের বারানগর উপনির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি নিজের আসন ধরে রাখতে ব্যর্থ হন। দীর্ঘ সময় জুড়ে পুরোদস্তুর রাজনীতিতে ব্যস্ত থাকার কারণে তিনি হারিয়েছেন নিজের চিরাচরিত গ্ল্যামারাস লুক আর ভক্তদের সঙ্গে নিজের ফ্রেম পরিচিতি। অভিনয় ও রাজনৈতিক জীবনের এই ভরাডুবির মাঝে নিজের বলা বাণীকে সত্যতে রূপান্তর করতেই যেন বর্তমানে উঠে পড়ে লেগেছেন সায়ন্তিকা। বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে তিনি বলেছিলেন, হার মানে তো জীবনের শেষ হয়ে যাওয়া নয়। তাই নিজের হারকে মেনে নিয়েই ক্যারিয়ারে আরেক নতুন মোড় নিতে চলেছেন সায়ন্তিকা। রাজনীতির মাঠকে অবসরে ফেলে ফের একবার নিজের সুস্থতা, ফিটনেস এবং অভিনয় জীবনে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিধানসভা নির্বাচনের আগেই সায়ন্তিকা জানিয়েছিলেন নির্বাচন পর্ব শেষ হলে নিজের শারীরিক সুস্থতা ও অভিনয়ের কাজে মনোযোগ দেবেন। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সায়ন্তিকার একাধিক নৃত্যের ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দীর্ঘদিন পর আবারও প্রাণবন্ত ছন্দে ফিরতে দেখা গেছে তাকে। নাচের পাশাপাশি সামাজিক মাধ্যম জুড়ে ব্যাপকভাবে নজর কাড়ে সায়ন্তিকার উল্লেখযোগ্য
পরিমাণের ওজন ঝরানোর বিষয়টি, যেখানে পাশাপাশি বসানো দুটো ছবিতে নজরে আসে সায়ন্তিকার নিজের প্রতি আস্থা আর স্বাস্থ্য সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখন দেখবার পালা রিয়েলিটি শো ধুম্মাচালে দিয়ে সিনেমায় পা রাখা সায়ন্তিকা তার নতুন এই ট্রান্সফরমেশনের মাধ্যমে ফের একবার মিডিয়া পাড়ায় নিজের পরিচিতি ফিরে পেতে সফল হয় কিনা। সময় গড়ালেই জানা যাবে তার উত্তর। আহসান হাবিব রকি, নিউজ 24। পাঠান ও জওয়ান সিনেমার দুর্দান্ত সাফল্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে ডাঙ্কি সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় এবার নতুন সিনেমা কিং নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন তিনি। আর এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ, প্রথমবারের মতো মেয়ে সুহানা খানকে মূল ধারায় তুলে আনছেন শাহরুখ খান। ফলে এই সিনেমা ঘিরে বলিউডের এই বাজিকর যে কি ধরনের বাজি খেলতে চলেছেন তা যেন কল্পনারও বাইরে। প্রায় 3 বছরের সাময়িক বিরতির পর কিং সিনেমার মাধ্যমে অ্যাকশন অবতারে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। টাইটেল রিভিল এবং ডেট অ্যানাউন্সমেন্ট ঘিরেই ভক্তরা যখন মরিয়া হয়ে আছে সিনেমার জন্য, তখন এই সিনেমা ঘিরে সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। শাহরুখ খানের বিগত 2 সুপারহিট সিনেমা পাঠান ও জওয়ানের বাজেটকে টপকিয়ে তারও বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে কিং, যা শাহরুখের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল সিনেমা। ভারতীয় গণমাধ্যমে পাওয়া তথ্য মতে শাহরুখের ক্যারিয়ারে অন্যতম ব্লকবাস্টার সিনেমা জওয়ান নির্মাণে বাজেট ছিল প্রায় 400 কোটি রুপি এবং পাঠান তৈরিতে ব্যয় হয়েছিল প্রায় 350 কোটি রুপি। তবে গৌরী খান প্রযোজিত এবং সিদ্ধার্থানন্দ পরিচালিত শাহরুখের এই আসন্ন প্রজেক্টটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 450 কোটি রুপি, প্রয়োজন ভেদে যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এত বড় নির্মাণ ব্যয় নিয়ে সিনেমা থেকে লগ্নি ফিরিয়ে নিয়ে আসা নিয়ে চ্যালেঞ্জ যেন থেকেই যায়। ভারতীয় গণমাধ্যমের আর এক প্রতিবেদন থেকে জানা যায়, মেয়ে সুহানা খানের বাণিজ্যিক অভিষেক ঘিরে সিনেমাটি নিখুঁত করতে কোনো কমতি রাখছেন না শাহরুখ। প্রায় 150 দিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় লোকেশনে চলবে এই সিনেমার শুটিং, যার চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্যগুলো পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক স্ট্যান্ড দলের সদস্যরা। সিনে সংশ্লিষ্টদের দাবি, বলিউডের ইতিহাসে এমন অ্যাকশন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। চলতি বছরের আগস্ট মাসে শুটিং এর ক্যামেরা ক্লোজ হওয়ার পর শুরু হবে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ। পারিবারিক আবহে এই অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও দেখা যাবে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর ও জ্যাকি শ্রফের মতো এক ঝাঁক গুণী তারকাকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 24 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। এখন দেখবার পালা শাহরুখের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল এই সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করে বাণিজ্যিক সফলতার মুখ দেখতে সক্ষম হয় কিনা। আহসান হাবিব রকি, নিউজ 24। ডিজনি অ্যানিমেশন সিনেমা মোয়ানা এবার পর্দায় এসেছে লাইভ অ্যাকশনের মোয়ানা রূপে। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের মোয়ানা সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে শুক্রবার। বিশ্ব মুক্তির দিনেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের দর্শকরাও। মাল্টিপ্লেক্সে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। লাইভ অ্যাকশনে কিছু অ্যানিমেশনের আবহ থাকলেও মূল চরিত্রগুলোতে এবার অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। বাংলাদেশেও সিনেমাটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবারের সংস্করণে অন্যতম বড় আকর্ষণ অর্থদেবতা মাউই চরিত্রটি। 2016 সালের অ্যানিমেটেড সংস্করণে এই চরিত্রে কণ্ঠ দেওয়া হলিউড তারকা ডোয়াইন জনসন দ্য রক এবার নিজেই ক্যামেরার সামনে হাজির হয়েছেন মাউই হয়ে। জনসনের কাছে এই চরিত্রটি কেবল অভিনয়ের অংশ নয়, বরং তার নিজের পলিনেশীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য স্মারক। সিনেমার মূল চরিত্র মোয়ানার সন্ধানে বিশ্বজুড়ে প্রায় 32,000-এরও বেশি আবেদনকারীর মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে নবাগত অস্ট্রেলীয় সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন লাগায়াকে। পরিচালক টমাস কাইল জানিয়েছেন, প্রথম অডিশনে ক্যাথরিন যখন হাউ ফার আই লোগো গানটি গেয়ে শোনান, তখনই চরিত্রটির বিশ্ব ভ্রমণের আকাঙ্ক্ষা ফুটিয়ে তোলার দক্ষতায় তিনি মুগ্ধ হয়েছিলেন। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লটারি শো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনে আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহের নতুন আয়োজনে। স্টে টিউন টু নিউজ 24।